নেতাই হোক, সে দাপট দেখাচ্ছে কার জুড়ে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী ঘনিষ্ঠ হওয়াটা একটা দাপটের উৎস ছিল। আওয়ামী লীগ করলে অথবা স্বেচ্ছাসেবক লীগ অথবা যুবলীগ অথবা ছাত্রলীগ, আমার এই পরিচয়টা যদি থাকে তাহলে আমি যা ইচ্ছা তা করতে পারি, পুলিশ আমারে কিছু বলবে না, এই তো ছিল। এখন সেটা চেঞ্জ হয়ে যুবদল হয়ে গেছে। যুবদল অথবা স্বেচ্ছাসেবক দল অথবা এরকম কোনো একটা ছাত্র দল অথবা জাতীয়তাবাদী দল, যাই হোক না কেন, এই দলের পরিচয়টা যদি আপনি আপনার গায়ে লাগাতে পারেন, এই সাইনবোর্ডটা যদি আপনার কপালে লাগুক, বুকে লাগুক, পিঠে লাগুক, যেখানেই লাগুক, যদি লেগে যায় একবার, তাহলে আপনাকে কেউ কিছু বলবে না, আপনি যা বলবেন তাই হবে। এই যে মানসিকতাটা তৈরি হওয়া, এটা কোত্থেকে হলো? ভাবুন একবার, এটা কোত্থেকে হলো? যদি এই পরিচয়টা কোনো কাজে না লাগতো, যদি এই পরিচয়টা সে পুলিশের কাছে ব্যবহার করতে না পারত, অথবা এই পরিচয় দিয়ে কেউ গেলে পুলিশ যদি তাকে বাড়তি খাতির না করত, তাহলে কি পরিচয়টা কেউ দিত? একসময় সবগুলো থানা টানা এগুলো কিন্তু লীগের দখলে ছিল। লীগ বলে পরিচয় দিলেই পুলিশ তাকে খাতির যত্ন করত। এখন যদি লীগের লোকরা আসে, ওই লোকগুলো এসে লীগের পরিচয় দেয়, খাতির যত্ন পাবে? পাবে, অন্য ধরনের খাতির যত্ন পাবে, উল্টো খাতির যত্ন পাবে। এখন আবার দলের খাতির যত্ন আসছে। তাহলে এই যে দল বা লীগ, এগুলো তো পুলিশের দেখার কথা ছিল না। পুলিশ কেন দেখছে? আপনি যে কোনো একজন পুলিশকে জিজ্ঞাসা করেন কেন দেখছে, পুলিশের কাছে কিন্তু জবাব আছে, খুব ভালো জবাব আছে। তারা বলবেন না দেখলে, যদি এগুলোকে আমরা গুরুত্ব না দেই, তাহলে কি আমরা থাকতে পারবো? আমাকে তো বদলি করে দিবে, এবং খুব খারাপ একটা জায়গায় বদলি করে দিবে। আচ্ছা, বদলিটা কে করে? তার ঊর্ধ্বতন করে। তো ঊর্ধ্বতনকে কে চাপ দেয়, অথবা ঊর্ধ্বতন কেন এই দলকে গুরুত্ব দেয়? দেখেন, আপনি ধীরে ধীরে কিন্তু যদি পেছন দিকে যান, লেজ ধরে ধরে যদি মাথার দিকে যান, আলটিমেটলি কাকে পাবেন বলেন তো? পাবেন ক্ষমতাসীন দলকে। আপনি যদি আরও পেছনে যান, তো ক্ষমতাসীন দল যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়েছে তাকে পাবেন। উনি তো আবার দার্শনিক মানুষ, উনি কিন্তু কথাবার্তা খুব সুন্দর বলেন, সালাউদ্দিন আহমদ সাহেব। এগুলো যে ঘটে আপনি দেখেন না ভাই। আচ্ছা, আরও যদি উপরে যান, তাহলে পাবেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীকে বুঝেন যে আলটিমেটলি কিন্তু বদনামটা ওনার হচ্ছে। দেখুন, আমি আরও কয়েকটা ঘটনা বলি আপনাদেরকে। কিছুদিন আগে বরিশালে একটা ঘটনার কথা মনে আছে? ওই যে আপনার অন্ডকোষে চাপ দিয়ে চেক সিগনেচার করে নেওয়া, অথবা দলিলে সাদা স্ট্যাম্পে সিগনেচার করে নেওয়া, খেয়াল আছে আপনাদের? তারপরে আরেকটা ঘটনা বলি, নরসিংদীর একটা ঘটনা। নরসিংদীতে কী হলো, এক লোক বালু ব্যবসায়ী, তাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যে এক বিএনপি নেতা তার বাড়িতে নিয়ে মারধর করেছে, এবং কানের কাছে যে বলেছে তুই এলাকা ছেড়ে চলে যা, এবং বলার সময় আদর করে কানের মধ্যে একটা কামড়ও দিয়ে দিয়েছে। এবং কামড় দেওয়ার ফলে ওই ভদ্রলোকের কানে 4টা সেলাই করতে হয়েছে। মানে এই সেলাইটা মানে ডাক্তারাই করেছেন ওখানকার হাসপাতালে। যে পরে একটা মামলা হয়েছে, যে লোক কামড় খেয়েছে তিনি কিন্তু মামলা করার সাহস পান নাই। মামলা করেছেন আরেকজন লোক, উনি আবার ছাত্র দল করেন, উনি নাকি ওই ব্যবসায়ীর বিজনেস পার্টনার। আচ্ছা, উনি মামলা করে, যে কামড় খেলেন উনি মামলা করলেন না কেন? ভাবুন, এই প্রশ্নগুলো তো আমাদের মনে নিশ্চয়ই আসে। যিনি কামড় খেলেন উনি কেন মামলা করলেন না? হয়তো উনি গিয়েছিলেন, মামলা নেয়নি, অথবা বলা হয়েছিল ও আসলে মামলা নেবে না। এরকম তো হয়। আপনি কিন্তু চাইলেই থানায় গেলে মামলা করতে পারবেন না, যাই দেখেন, পারবেন না। পুলিশ মামলা নেবে না আপনার কাছে, আপনি কী করবেন? মামলা নেওয়ানোর জন্য অনেক সময় লোকে আদালতের কাছে যায়, যে পুলিশকে বলে দেন যেন মামলা নেয়। যাক, এটা অন্য কারণ আছে, ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। তো এখন তাহলে মামলাটা কে করলো? মামলা করলো ছাত্র দলের এক নেতা, সজীব নাম ভদ্রলোকের। সজীব সাহেব যে মামলা করলেন। আচ্ছা, মামলা করলেন, কার বিরুদ্ধে মামলা করলেন? যার বিরুদ্ধে মামলা করলেন উনি আবার ওই উপজেলার বিএনপির নেতা। আমি ওর নাম ধামে আর যাচ্ছি না, সিম্পলি সহজ করে বলি। তো বিএনপির নেতার বিরুদ্ধে মামলা হলো, তার সঙ্গে আরও কয়েকজন আসামি ছিল। মামলা করার পরে কী হলো?
দুদিন পরে দেখা গেল যে ওই সজীব সাহেব যিনি মামলা করেছেন, বাদী যিনি, ওনার বাড়িতে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ওনার কতগুলো পোষা পাখি ছিল, বোঝা যায় ভদ্রলোক শৌখিন লোক। ওনার 15টা পাখি আগুনে পুড়ে মারা গেল। এবং যেখানে মামলা, যে ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল, ওই ঘরে আবার তারেক রহমানের ছবি ছিল, তার দলের জিয়াউর রহমানের ছবি ছিল, খালেদা জিয়ার ছবি ছিল, ওগুলো টাঙানো ছিল, ওগুলো সব পড়ে গেছে। আগুন তো আর দল বুঝে না, বুঝছেন না? আগুন তো আর তারেক রহমানকে চিনে না। আগুন পাইছে, সব পাখিও মারছে, তারেক রহমানের ছবি মানে পুড়ে দিয়েছে। এই পর্যন্ত আমরা মনে করি যে এটা এরকম তো ঘটে প্রায়। পরবর্তী সময় কি ঘটলো, যেটা ঘটলো সেটা আমার কাছে একটু অবাকই লাগছে, এবং ওইটা নিয়ে আসলে আমি মূলত আজকে কথা বলতে চাচ্ছি। সেই ঘটনাটা হলো যে আজকে গতকালকে দেখলাম যে এটা নিয়ে ওখানকার নরসিংদীর যে বিএনপি আছে, নরসিংদীর বিএনপি তারা দাবি করছে, মানে নরসিংদীর পলাশ উপজেলায় এই ঘটনা, ওখানকার যে বিএনপি, সেই বিএনপি একটা মানে ঘোড়াশাল পৌর বিএনপি তারা একটা সংবাদ সম্মেলন করেছে, এবং সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা সাহেব। তিনি বলেছেন এই যে নরসিংদীতে ব্যবসায়ীর কানে কামড় দেওয়ার অভিযোগ মিথ্যা। দেখেন, মামলা যার বিরুদ্ধে হয়েছে, মিস্টার মহিউদ্দিন চিস্তিয়া, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি ছিলেন বিএনপির নেতা। ওনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে পৌর বিএনপি, মানে দল এখানে করতেছে, এবং দল বলতেছে মানে জাতীয়তাবাদী দল মানে বিএনপি, সে ঘোড়াশাল পৌর শাখা যিনি আছে, তারা বলতেছে যে এই ঘটনাটা মিথ্যা। আমার প্রশ্ন হলো, এখানে দল কেন জড়ালো? মামলা হয়েছে ব্যক্তির বিরুদ্ধে, ব্যক্তিটা ফেস করবে। দল বলতেছে এই ঘটনাটা আমরা আইনগতভাবে ফেস করব। তো আপনি কেন ফেস করবেন? আপনার বিরুদ্ধে মামলা হয় নাই, মানে দলের বিরুদ্ধে মামলা হয় নাই, দল কেন ফেস করবে? এই জায়গাটাতেই প্রশ্ন। তার মানে দল এবং ব্যক্তি একাকার হয়ে যাচ্ছে, এবং দল এবং ব্যক্তি একাকার হয়ে যাচ্ছে বলেই কিন্তু আইনের শাসনটা ব্যাহত হচ্ছে। এখন পুলিশ যখন কোনো অ্যাকশন নেবে, তখন কিন্তু আলটিমেটলি এটা দলের বিরুদ্ধে চলে যাবে। তো আমাদের দেশে পুলিশের কি ক্ষমতা আছে যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া? কারণ পুরো বিএনপি তো এখানে এক হয়ে গেছে, পুরো বিএনপি তো এর ব্যাপারে করতেছে যে ওখানে কোনো ঘটনা, কানে কামড় দেওয়ার কোনো ঘটনা ঘটে নাই। তাহলে তার কানে হয়েছিলটা কি? আমরা তো ছবি দেখেছি, সে কানের সেলাই করতে হয়েছে, ডাক্তারও বলেছে যে 4টা সেলাই লেগেছে। তাহলে কানে কামড় দেওয়ার ঘটনাই ঘটে নাই। আপনি যদি বলতেন যে আমার নেতা করে নাই, তাহলে বুঝতাম। কানে কামড় দেওয়ার ঘটনাই নাকি ঘটে নাই, তাহলে কানে হলোটা কি? কান নিয়ে যে রক্তাক্ত কানের যে ছবি আমরা দেখলাম, রক্তাক্ত কানের পর তারপরে ডাক্তাররা সেখানে যে বক্তব্য দিল যে কানে 4টা সেলাই লেগেছে, এবং তার সেলাই করার পরের যে ছবি দেখলাম, এই সবগুলিকে আমরা ভুল দেখলাম, সবগুলো মিথ্যা। দল এখানে জড়িয়ে যায়। দল যখন জড়িয়ে যায় তখনই আতঙ্কের জন্ম হয়। দেখুন, আমি আরও ঘটনা বলি। এগুলো তো আমরা উপজেলার পর্যায়ে আসলাম, আসেন এবার একটু কেন্দ্রীয় পর্যায়ে যাই। এবং কেন্দ্রীয় পর্যায়ে গেলে প্রথমে যার নাম আসেন, খুবই ক্যারিসমেটিক লোক, মিস্টার মীর শাহে আলম। উনি আমাদের একজন প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার বিষয়ক প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। উনি খুব কামেল লোক আমি বলবো, কারণ ওনাকে নিয়েই যত আলোচনা হচ্ছে এই যাবৎকালে, গত মানে এই সরকার 5 বছরে, এই 5 মাসে যে ক্ষমতায় আছে, এই 5 মাসে বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন রকম কর্মকাণ্ড নিয়ে যে আলোচনা হয়েছে, এই আলোচনার শীর্ষস্থানে আছেন আসলে মীর শাহ আলম। আরও আলোচনা হয়েছে আমাদের মিলন সাহেবকে নিয়ে আলোচনা হয়েছে, শিক্ষামন্ত্রী, আমাদের যোগাযোগ ও সেতুমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে, শেখ রবিউল, ওনাদের আলোচনা হয়েছে। কিন্তু সবগুলো যোগ করলেও বোধ হয় মীর শাহ আলমকে কেউ টাচ করতে পারবে না। উনি এত ঊর্ধ্বে উঠে গেছেন আলোচনায়। এবং ইন্টারেস্টিংলি এই আলোচনাগুলি যদি ইতিবাচক হতো তাহলে সেটা সরকারের পক্ষে যেত। ইতিবাচক কী হয়েছে? দেখেন, এই সরকারের আমলে প্রথম যে সাংবাদিকটা গ্রেপ্তার হয়েছে, মানে সংবাদ করার কারণে, সংবাদ লেখার কারণে, সেটা কিন্তু মীর শাহ আলমের কারণে। মীর শাহ আলমের ব্যাপারে সমালোচনা করে একটা রিপোর্ট হয়েছিল, তার কারণে ওনার একজন ভক্ত মামলা করেছেন বগুড়ায়। সেই লোক বগুড়ায় থাকে এবং সে ওখান থেকে গাজীপুর এসেছিল, গাজীপুর থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এই ভদ্রলোকের কারণে। ওনার কর্মকাণ্ডের শেষ নেই।
একটার পর একটা ঘটনার উনি কেবল জন্ম দিয়ে যাচ্ছেন। আমি ভেবেছিলাম এগুলো যখন প্রকাশিত হয়েছে এবং আমরা দেখেছিলাম একটা ঘটনা যে উনি ওইখানকার নতুন ইউনিয়নের নামকরণ করেছে নিজের পুত্রের নামে, নিজের ভাতিজির নামে, নিজের বাড়ির নামে আরেকটা নাম করে, এগুলো সব কিন্তু হয়েছে। এগুলো নিয়ে যখন সংসদেও আলোচনা হয়েছে তখন দেখলাম প্রধানমন্ত্রী এই নামগুলো কেটে দিলেন, নামগুলো পরিবর্তন করা হলো গণশুনানির মাধ্যমে, পরে নাম হলো। ভালো, এটা আমি আমি একটা ইতিবাচক উদাহরণ হিসেবে এটাকে দেখি। কিন্তু প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর তো এটা মন্ত্রণালয় নয়, যে কাজে ওনাকে হস্তক্ষেপ করতে হলো, আমার প্রশ্ন ওনাকে কেন হস্তক্ষেপ করতে হলো? কাজটা কি তাহলে ভালো কাজ হলে না হস্তক্ষেপ করতেন? কাজটা মন্দ হয়েছিল বলেই, সমালোচনা হয়েছিল বলেই ওইটা উনি ঠিক করতে গিয়েছেন। তো ঠিক করতে যে গেলেন উনি, কাজটা আগে যে মন্দ কাজটা হলো, এই মন্দটা যার কারণে হলো তাকে কি উনি কিছু বলেছেন? আমরা দেখিনি, হয়তো একে একে বলেছেন। আচ্ছা, একে বলেছেন, এতে কি ওনার মধ্যে কোনো চেঞ্জ এসেছে? এরপরে দেখলাম উনি কি প্রেস কনফারেন্স করছেন, নিজের সম্পর্কে বলছেন, উনি কত বড় লোকের ছেলে, এগুলো বলেছেন। এগুলো শুনে তো কোনো লাভ নাই। কিন্তু চেঞ্জটাকে আমরা কি সেই বিনয়টা দেখতে পেয়েছি নাকি ঔদ্ধত্য দেখতে পেয়েছি? মেবি উনি বড় লোকের ছেলে, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা দিয়ে ঔদ্ধত্য কেন থাকবে, বিনয় কেন থাকবে না? আমরা তো জানি যে গাছে অনেক ফল হয় সেই গাছ ঝুঁকে থাকে। আপনারা যদি ভেতরে অনেক কিছু থাকে তাহলে আপনি বিনয়ী হবেন, আপনি ঔদ্ধত্য দেখাচ্ছেন কেন? এই জায়গাটাতে আপত্তি। সর্বশেষ কি হলো, চ্যানেল 1-এ দেখলাম একটা নিউজ হয়েছে যে উনি এমপি মন্ত্রী হওয়ার পরে কিভাবে ওনার ফ্যামিলি, ওনার ছেলে, ওনার স্ত্রীর নামে ঠিকাদারি ব্যবসা ওনারা করেছেন এটসেট্রা, ওদের মতো করে একটা তারা রিপোর্ট করেছে। যদি রিপোর্টটা আপনার আপত্তিকর মনে হয়, যদি রিপোর্টটা অসত্য হয়, আপনি এর ব্যাপারে আলোচনা করতে পারেন। প্রেস কাউন্সিল তো আপনারাই বানিয়েছে, সরকারি একটা পার্ট প্রেস কাউন্সিল। প্রেস কাউন্সিলে যান, প্রেস কাউন্সিলকে বলে, প্রেস কাউন্সিলের সমালোচনা করুন। এটার তো আইনগত নানা রকম পদ্ধতি আছে। সেখানে না যে ওদের ফেসবুক পেজটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হলো। উনি বলবেন যে আমি তো করিনি, হ্যাঁ উনি করেননি, আমি অস্বীকার করছি, শাহ আলম সাহেব করেননি, কিন্তু ওনার হয়ে কেউ না কেউ করেছেন। যারা করেছেন তাদেরকে উনি চেনেন না, এটা তো হতে পারে না। কারণ যারা করেছেন, এই কমপ্লেনগুলি করেছেন, স্ট্রাইক দেওয়া হয়েছে, ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছে, এই কাজগুলি যারা করেছেন তাদের নামও দেখলাম। এগুলো কিন্তু এখন বোঝা যায়, দেখা যায়, জানা যায়, যে কেউ জানতে পারে, আমিও জানতে পারি, আপনিও জানতে পারেন। জটিল কোনো কাজ না এগুলো। যারা করেছেন তারা কি মনে করেন আপনি ওইটা করার সঙ্গে সঙ্গে এসে শাহ আলম সাহেবকে ফোন করে বলেন নাই যে নেতা দিসি বন্ধ করে? বলছেন তো। আচ্ছা, চ্যানেল 1-এর মালিককে সাংবাদিকতাই করে, কোনো সন্দেহ নেই। আমাদের বন্ধুবান্ধব সেখানে ভালো ভালো পদে আছেন এবং তারা জেনুইন সাংবাদিকতা করার চেষ্টাই করতেছেন। ওনাদের বেশ কয়েকটা নিউজ আলোচিত হয়েছে, আমার খুব পছন্দ যে ওনারা আসলে জার্নালিজমটা করার চেষ্টা করছেন। খুবই পেশাদার কিছু লোক এটার মাথায় আছেন। কিন্তু মালিককে যত যাই বলেন, এই সমস্ত চ্যানেল, মিডিয়া, এগুলো কিন্তু মালিকের ইচ্ছার বাইরে যেতে পারে না। মালিক কিন্তু বিএনপি সংশ্লিষ্ট একজন লোক, এটা সবাই জানে। তো বিরোধটা কোথায়? নরসিংদীতে বিরোধ কোথায়? যে মামলার বাদী সেও বিএনপি সংশ্লিষ্ট, যে মামলার আসামি তিনিও বিএনপি সংশ্লিষ্ট। এখানেও আমরা একই জিনিস দেখছি। ঘটনাটা কি? নিজেদের মধ্যে মারামারি লেগে গেল এত তাড়াতাড়ি, যেটা নাকি আওয়ামী লীগের হতে লেগেছিল অনেক বছর, আর এটা অনেক মাসের মধ্যে হয়ে গেল। এই জায়গাটাতেই আমার প্রশ্ন। দেখুন, আপনারা বলবেন হ্যাঁ আমরা মারামারি করছি, আপনি অত মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা না। যখন আপনারা মারামারি করেন তার উত্তাপটা এসে কিন্তু আমাদের গায়ে লাগে। আপনাদের কিছু হয় না, আপনারা একসময় আবার মিলমিশ করবেন, আবার একসঙ্গে কেউ না কেউ এসে মিলাই দিবে, হ্যান্ডশেক করবেন, সবই ঠিক আছে। বিপদে পড়বো আমরা কারা? আমরা সাধারণ মানুষরা, অথবা যে সমস্ত সাংবাদিকরা মালিকের প্ররোচনায় উৎসাহ পেয়ে এই সমস্ত রিপোর্ট করেন, দেখেন তার চাকরি কয়দিন থাকে। আমার তো সন্দেহ আছে, আমার অতীত ইতিহাসটা আমার কিছু আমার জীবনেও কিছু ঘটেছে, আমরা তো কিছু জানি। মালিকের কথা অনুযায়ী, মালিকের আশকারা পেয়ে, মালিকের উৎসাহ পেয়ে রিপোর্ট অনেকে করে, তারপরে রিপোর্টটা যার বিরুদ্ধে যায় তার সঙ্গে আবার মালিকের খাতির হয়ে যায়, এবং খাতির হওয়ার পরে মাঝখান থেকে ওই রিপোর্টারে জান যায়, তার চাকরি যায়।
অদ্ভুত এক দেশে থাকি আমরা। আমি অনুরোধ করব যে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, আমি ওনার সম্পর্কে আমার অতি উচ্চ ধারণা, উনি নিজে ব্যক্তিগতভাবে অনেক কিছু করার চেষ্টা করছেন। এটা ওনার যারা সমালোচনা করেন তারাও স্বীকার করবেন যে উনি ব্যক্তিগত জীবনযাপনের মাধ্যমে, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অনেক ইতিবাচক কাজ করার চেষ্টা করছেন। আমার ওনার কাছে সবিনয় প্রশ্ন, আপনারা যারা সহকর্মী আছেন, যারা ঘনিষ্ঠ সহকর্মী হিসাবে বাইরে নিজেদেরকে পরিচয় দেন, তারা কি আপনার ওই কর্মকাণ্ড, ওই আচরণগুলোকে আসলেই ফলো করতে পারছে? আপনি ভদ্র মানুষ, হয়তো কাউকে মুখের উপর কটু কথা বলেন না, কিন্তু এই যে আপনার ভদ্রতা, এটাকে কি অনেকে দুর্বলতা মনে করছে না? মাথায় রাখবেন, ওই যে কানে কামড়। তো এই পলিটিক্যাল রিলিজিয়ন একটা স্পেশাল রিলিজিয়ন, যেমন আমরা আধ্যাত্মিকতার যে ধর্ম, সেই ধর্ম পালন করি। ধর্ম কিন্তু বিভিন্ন, মানব ধর্ম, পশুদেরও একটা ধর্ম আছে, প্রকৃতির একটা ধর্ম আছে, নদীর একটা ধর্ম আছে। তো সেই যে রিলিজিয়ান বা রিলিজিয়াস, সেই রিলিজিয়াসের হাজারো রকম শাখা প্রশাখা রয়েছে। যেমন একটা পোকার ধর্ম আছে, একটি যাকে বলা হয় ফসলের মাঠের ধর্ম আছে, টিয়া পাখির ধর্ম আছে। তেমনি যারা রাজনীতি করেন, সেই রাজনীতির একটা ধর্ম আছে। এবং সব ধর্মের প্রথম এবং প্রধান যে মানে যাকে বলা হয় পরিচয়, ধর্মের পরিচয়, সেটা হলো বিশ্বাস, ইমান, যেটাকে আমরা বলি ইমান। যারা ইসলাম বিশ্বাস করেন, যারা হিন্দু বিশ্বাস করেন, অন্য ধর্ম বিশ্বাস করেন, তারা ধর্মের যে বিষয়গুলো আছেন তারা পরিপূর্ণভাবে বিশ্বাস করেন, আস্থা স্থাপন করেন, এবং ওটার মধ্যেই তার সকল কল্যাণ যাকে বলা হয় নিহিত থাকে। এবং সেই কল্যাণ প্রাপ্তির জন্য সে হাজারো রকম যাকে বলা হয় জুলুম, অত্যাচার, নির্যাতন সে ভোগ করে, কিন্তু ধর্ম ত্যাগ করে না, ইমান ত্যাগ করে না। এখন যেটাকে আমরা স্পিরিচুয়াল ধর্ম বলি, সেখানে যে প্রাপ্তিটা, সেই প্রাপ্তিটার 1%, 0.01%টাও প্র্যাকটিক্যাল নয়। তো প্র্যাকটিক্যাল নয়, আপনি মারা যাবেন, হুর পাবেন, জান্নাতে যাবেন, এর কোনোটাই আপনি দেখেননি, শোনেননি, শুধু বিশ্বাস করেছেন, বোঝার চেষ্টা করেন যে এর কোনো বস্তুগত 1% নেই। আপনি নবীকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, ফেরেশতাকে বিশ্বাস করেন, মৃত্যুর পরে আপনার বিচার হবে, হাসর নাসর বিশ্বাস করেন। এই ব্যাপারটা, বিশ্বাসটা এতটা পাকাপোক্ত, আপনাকে যদি বলা হয় কোটি ভাগের 1 ভাগের একটা সাধারণ সিঙ্গেল বৈজ্ঞানিক প্রমাণ দেন, আপনি দিতে পারবেন না। তো যেখানে কোনো বস্তুগত বাস্তবতা নেই, তো সেখানে ধর্ম মানে স্পিরিচুয়াল ধর্ম, সেটার বিশ্বাসটা এতটা টনটনে যে আপনি বিশ্বাসীদের কাছে গিয়ে যদি তার বিশ্বাস সম্পর্কে একটা টু শব্দ করেন, আপনার কল্লাটা কেটে ফেলবে সঙ্গে সঙ্গে। তো সেই দিক থেকে অন্যান্য যে ধর্মগুলো আছে, বাস্তব ধর্ম, মানব ধর্ম, এই ধর্মের অনেকগুলোর যাকে বলা বাস্তব মূল্য রয়েছে, বাস্তবের অস্তিত্ব রয়েছে, বস্তুগত যেটাকে বলা হয় সাবস্ট্যান্স রয়েছে। আর এগুলোর মধ্যে রাজনীতির ধর্ম, যে পলিটিক্যাল ধর্ম, এটা একেবারে টাটকা। এখানে আপনি এই ধর্মে বিশ্বাস করলে মন্ত্রী হবেন, এই ধর্মে বিশ্বাস করলে সোনা পাবেন, গহনা পাবেন, নারী পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, এবং দুনিয়াতে ক্যাশ, নো কাইন্ড। এই যে দেখুন 17 বছর সেটা ধর্ম পালন করেছে। ধর্ম পালন করার পরে সে সঙ্গে সঙ্গে এখন হুর বলেন, পরী বলেন, মদ বলেন, নারী বলেন, জুয়া বলেন, যা কিছু বলেন, সব কিছু সে পাচ্ছে। তো এই কারণে হয় কি যে পলিটিক্যাল রিলিজিয়নের জন্য মানুষ বেশি স্যাক্রিফাইস করে, ইভেন বেটার দ্যান রিলিজিয়াস, মানে যাকে বলা হয় স্পিরিচুয়াল রিলিজিয়ান। তার চাইতে মানুষ পলিটিক্সের জন্য তার যে বিশ্বাসটা থাকে অনেক অনেক বেশি, এবং সেই বিশ্বাস থেকেই আওয়ামী বিশ্বাসীরা বা আওয়ামী ধর্মের যারা মানুষ রয়েছেন তারা মনে করেন শেখ হাসিনা যা বলেছেন সত্য বলেছেন, তিনি আসবেন, এবং বলেছেন যেহেতু তিনি আসবেন, এর বাইরে কোনো বাংলা কথা নাই, ইংরেজি কথা নাই, দাড়ি কামা কোনো কিছু নেই। এর বাইরে যারা শেখ হাসিনার কাউন্টার, তাদের একটা ধর্ম আছে। যেমন
যদি ইসলাম ধর্ম চিন্তা করেন তাহলে তো পৌত্তলিকই থাকে না, পৌত্তলিকতা কোনো ধর্ম থাকে না। আবার আপনি যদি সুন্নি ধর্মকে পালন করেন তাহলে শিয়া থাকে না, শিয়া ধর্ম পালন করলে সুন্নি থাকে না। তদ্রূপ যদি আপনি আওয়ামী লীগ করেন তাহলে বিএনপির ধর্মটা থাকে না। আপনি পরধর্ম সহিষ্ণু হতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই পরধর্মের প্রতি পীড়িত আপনার থাকা চলবে না। তো সেদিক থেকে শেখ হাসিনার যারা লোকজন তারা তার আগমন নিয়ে যেভাবে চিন্তা করছে, তার প্রতিপক্ষ যারা আছে তারা ততোধিক নেতিবাচক চিন্তা করছে। তো এরকম 7টি কারণ আমি খুব সংক্ষেপে বলে মূল বিষয়টি যেটা আলোচনা করব সেটা হলো শেখ হাসিনা যে আসবে, আসার যে বস্তুগত, এটা কোনো বিলিভ নয় বা ইমানি কোনো বিষয় নয়। মানে এটা কি আসলে সম্ভব কিনা বা ইতিহাসে এরকম ঘটনা কয়বার ঘটেছে, এরকম কিছু কাহিনী বাস্তবভাবে বলবো। এই যে ধরুন এখন প্রথমে বলে নিই যে শেখ হাসিনা আসবে না এরকম 7টা কারণ। একেবারে হালকা পাতলা কারণ, সে মরে যেতে পারে। ডিসেম্বরের মধ্যে তার মারাত্মক ব্যায়াম হতে পারে, অসুখ বিসুখ হতে পারে। এরপরে ডিসেম্বরের মধ্যে ভারত সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, তাকে সেখানে গৃহবন্দী করা হতে পারে। এরপরে বাংলাদেশে যেটা আছে, বাংলাদেশে বর্তমান সরকার যে আছে তাদের সেই রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে। এখানে অনেকে বলতেছে তৃতীয় পক্ষ আসবে, আমেরিকা এখানে অন্য কাউকে ক্ষমতায় বসাতে পারে। এতে 6টা হয়ে গেল। মিলিটারি শাসন আসবে বলে অনেকে কথাবার্তা বলছে। এরকম ঘটনা যদি ঘটতে থাকে শেখ হাসিনা আসবে না। আচ্ছা, যদি সব কিছু স্বাভাবিক থাকে, অর্থাৎ এখন যেভাবে চলছে এভাবে চললে, তাহলে ধরুন শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসার যে ঘোষণা দিয়েছেন এটা আগামী মাসে হতে পারে, মানে আগস্ট মাসে হতে পারে, সেপ্টেম্বরে হতে পারে, এবং সবচেয়ে ডেঞ্জারাস টাইম হলো সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসটা আমাদের দেশের সব কিছুর টার্নিং পয়েন্ট। ব্যক্তি, পরিবার, বিয়ে, শাদী, ঘর, আপনি মিলিয়ে দেখেন। যারা এই জিনিসগুলো দেখছেন, আপনি সেপ্টেম্বরের মাসের বাংলা করেন, বাংলা করে আপনার জীবনটা দেখেন, আপনার গ্রামের জীবন দেখেন, শহরের জীবন দেখেন, রাজনীতি দেখেন, সব কিছু দেখবেন যে একটা টার্নিং পয়েন্ট এই সময়টাতে আপনার হয়েছে সেপ্টেম্বর মাসে। তো আমাদের এই সেপ্টেম্বর মাসটা আপনি দেখেন যে আমি 3-4 মাস আগে বলছিলাম যে জুলাই মাসটা খুব খারাপ যাবে। আপনি দেখছেন যে জুলাই মাসে কি শুরু হচ্ছে। এই জুলাই মাসে যে কামড়াকামড়ি শুরু হচ্ছে, এই জুলাই মাসে যে মানুষ একে অপরকে আক্রমণ করছে, একে অপরকে ছোটো করছে, যারা জুলাই বিপ্লবী রয়েছে, তারা যে বিপ্লবী না, তারা যে ট্রেটার, তারা যে আওয়ামী লীগের এজেন্ট ছিল, এজেন্ট থেকে বিপ্লবের পক্ষে মানে ভিতরে বসে বসে তারা ছুরি মেরেছে। এখন বিপ্লবীদের আর একটি পক্ষ একথা প্রকাশ্যে বলছে, এবং এগুলো নিয়ে দেখবেন খুব দ্রুত এই মাসের মধ্যেই অপ্রীতিকর এমন কিছু ঘটবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তারা বলার চেষ্টা করছে যে এই জুলাই মাসের ডিজিএফের একটা গ্রুপ ছিল যারা ডিজিএফের গাড়িতে ঘুরে বেড়িয়েছে, ছাত্রলীগের একটা গ্রুপ ছিল যারা ছাত্রলীগের শেল্টার নিয়ে তারা এই জুলাই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছিল, এর মধ্যে শিবিরের একটা গ্রুপ ছিল। এই সব মিলিয়ে এখন সবার মুখোশ উন্মোচিত হয়ে গেছে। কে যে ইমানদার, কে যে বেঈমান, কে যে মুনাফেক, এই বিষয়গুলো আসলে এখন হাতাহাতি করা ছাড়া, একে অপরের মানে পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলে এখন উদম করে দেওয়া ছাড়া কোনো অবস্থাতেই কারো ক্রোধ দমন হচ্ছে না। জুলাই মাস যাওয়ার পর দেখবেন আগস্ট মাস। আগস্ট মাসে অনেকগুলো পেইন। 21শে আগস্টের গ্রেনেড হামলা, 17ই আগস্টে সারা বাংলাদেশে বিএনপির জমানাতে যে বোমা হামলা হয়েছিল আদালতগুলোতে, এবং 15ই আগস্টের সেই মর্মান্তিক হত্যাকাণ্ড, এই 3টি ঘটনা আমাদের সাম্প্রতিক সময়ের 75 থেকে এই পর্যন্ত এটিকে একটি জাতীয় শোকের মাসে পরিণত করেছে। এই 3টি ঘটনা ছাড়া আরও অনেক অঘটন আগস্ট মাসে বাংলাদেশে ঘটে। এই আগস্ট, জুন ফর্ম হয় জুলাই এবং আগস্ট, সেপ্টেম্বরে গিয়ে এই আগস্ট এবং এসের একটা ফলাফল তৈরি হয়ে যায়। আর নভেম্বরে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে আপনি দেখতে পারেন হোয়াট ইজ হ্যাপেনিং, কী হচ্ছে। এটা আপনি 25 সালে দেখেন, 24 সালে দেখেন, ইউনূসের 2024 সালের সেপ্টেম্বর দেখেন, অক্টোবর দেখেন, নভেম্বর দেখেন, তারপরে
24-এর পরে 25-এর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই বছর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে কি ঘটতে যাচ্ছে। তাহলে এই যে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, আপনি এর সমূহ সম্ভাবনা ডিসেম্বরে না, সেই ডিসেম্বরকে টার্গেট দিয়ে আপনার যে চিন্তা চেতনা ডিসেম্বর পর্যন্ত রেখে দিয়েছে। কিন্তু যদি শেখ হাসিনা আসে, তার প্রথম টার্গেট হবে সেপ্টেম্বরের মধ্যে ঢোকার, সে যেভাবেই হোক না কেন। দ্বিতীয় টার্গেট হবে নভেম্বরের মধ্যে ঢোকা, সে কোনো অবস্থায় ডিসেম্বরে আসবে না। অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরও যাবে না, সেপ্টেম্বর অক্টোবর সে যদি ঢুকতে হয় এই সময়ের মধ্যে ঢুকবে। ডিসেম্বর কিছুই হবে না। এখন এটা কি করে সম্ভব, যেখানে সে আউটস্টেট হয়েছে, তারপরে শেষে তার কোনো লোকজন প্রকাশ্যে নেই। আপনাদেরকে শুধুমাত্র একটা ঘটনা বলি, ইরানের একটা ঘটনা বলি। ইরানে রেজা শাহ পাহলভি, আপনি জানেন যে রেজা শাহ পাহলভি খুব নামকরা একজন রাজনীতিবিদ ছিলেন, রাজা ছিলেন, এবং আমেরিকানরা তাকে ক্ষমতায় বসিয়েছিল। সে আমেরিকাকে ব্যবহার করে পুরো ইরানকে পৃথিবীর যাকে বলা হয় অন্যতম একটি শীর্ষ ধনী রাষ্ট্রে পরিণত করে ফেলেছিলেন। কিন্তু তার কর্মকাণ্ড অনইসলামিক, ইসলাম বিরুদ্ধ। তার ব্যক্তিগত বিলাসিতা, স্বজনপ্রিয়তা এবং কিছু দুর্নীতি এবং অনিয়ম, এগুলোর কারণে তার বিরুদ্ধে ক্ষোভ ছিল সারা দেশে। বিশেষ করে ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন তারা, এবং যারা জাতীয়তাবাদী, মানে তারা চাচ্ছে যে ইরানের তেল সম্পদ ইরানেরই থাকুক। তো এর মধ্যে আয়াতুল্লাহ খামেনি তখনও দৃশ্যপটে আসেননি, কিন্তু অন্যান্য খামেনি যারা ছিলেন, মানে অন্যান্য যারা আয়াতুল্লাহ ছিলেন, ওইটা একটা ধর্মীয় উপাধি। ইরানের বহু সংখ্যক আয়াতুল্লাহ আছে। তো তারা উনার এই কর্মকাণ্ড, মেয়েরা স্কার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ওপেন সেক্স করছে, ডিস্কো যাচ্ছে, ক্লাবে যাচ্ছে, তারপরে শেষে সেখানে যারা ধর্মকর্ম করে তাদেরকে এমন বলা হয় যে, সাইদি সাহেবের ওয়াজ, দিল হোসেন সাইদির একটা ওয়াজ আমরা শুনেছি, যে তখন লোকজন বলতো, মানে রেজা শাহ পাহলভির লোকজন বলতো বা সাধারণ ইরানি জনগণ বলতো যে আমরা দুই শ্রেণীর মানুষকে খুব ঘৃণা করি, একটা হলো বেশ্যা আর একটা হলো এই যারা মোল্লা আলেম, এই মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়ায়। তো এরকম একটা পরিস্থিতি সেখানে চলছিল। ঠিক সেই সময়ের মধ্যে জাতীয়তাবাদী গ্রুপ যারা আছে, ইসলামপন্থীরা জনমত তৈরি করছিল, কিন্তু যারা জাতীয়তাবাদী রাজনীতি করতেন, মানে দেশভিত্তিক, দেশের ভিতরে সব কিছু হোক, যেটা নাসের করেছেন, যেটা বঙ্গবন্ধু করেছেন, মূলত বাঙালি জাতীয়তাবাদ, বাঙালিকে কেন্দ্র করে সব কিছু। এখন যেভাবে পাকিস্তানে বালুচ জাতীয়তাবাদ সেখানে জাগ্রত হয়েছে, যে বেলুচিস্তানকে স্বাধীন করতে হবে, এরকম ইরানি যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের যারা লোকজন তারা একটা গণ অভ্যুত্থান করে ফেললো মোসাদ্দেকের নেতৃত্বে, এবং সে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এবং পরিস্থিতি এমন হয়ে গেল যে রেজা শাহ পাহলভি ক্ষমতাচ্যুত হয়ে গেলেন। সামরিক বাহিনী এই এখন তারেক জিয়ার মতো বা ইউনূস সাহেবের মতো সব কিছুই তাদের কথা মতো চলল। এইভাবে সে আমেরিকার আশ্রয়ে থাকলো কয়েকদিন, কিছুদিন, অল্প কিছুদিন, একেবারে শেখ হাসিনা এরকম বছর দুইকের মতো বা এক বছরের মতো, এরকম। আমার অ্যাডজাক্ট ডেটটা আপনি গুগলে দেখে নেবেন। এরপর করলো কি, আমেরিকা সামরিক বাহিনীর মধ্যে কাউন্টার কু ঘটিয়ে দিল। কাউন্টার কু ঘটিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে কোটি কোটি মানুষ তেহরানে রাজপথে নেমে আসলো রেজা শাহ পাহলভিকে রিসিভ করার জন্য। এবং তিনি আমেরিকা থেকে প্লেনে আসলেন, এসে অ্যাজ ইট ইজ, জাস্ট লাইক সে কিং, সে যেভাবে গিয়েছিল সেভাবে এসে বসলো, ক্ষমতা চালালো। আর এই 2 বছরে যারা করছে তাদের কিন্তু বুঝতে পারেন যে কীভাবে ডলা তিনি দেওয়া শুরু করলেন। এইভাবে সে 53 বা 54 সন থেকে টানা 79 সন পর্যন্ত আবার দ্বিতীয় মেয়াদে তিনি ক্ষমতা চালালেন। এরপরে আবার যখন ইসলামী রেভলিউশন হলো এবং একটা ক্ষুদ্র বিষয়, তখন তিনি আবার দ্বিতীয়বার ক্ষমতাচ্যুত হলেন, আর ফিরে আসতে পারেননি। তো সেক্ষেত্রে ইরানের মতো একটা ঘটনা, ইরানের মতো একটা দেশে রেজা শাহ পাহলভির মতো একটা ব্যক্তিত্বের ক্ষেত্রে যদি এই ঘটনা ইতিহাস ঘটাতে পারে, তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে এই ঘটনা কেন ঘটবে না? এখানে আমেরিকা ইরানের জন্য যতটা গুরুত্বপূর্ণ, অনেক দূরে আমেরিকা। এবং আপনি যদি 53-54 সনের আমেরিকা চিন্তা করেন,
তো আজকের আমেরিকার চাইতে তখন তারা অনেক দুর্বল ছিল টেকনোলজির দিক থেকে। আর অভ্যন্তরীণ যে ক্ষমতা, জনগণের যে ক্ষমতা, আজকের দিনে ইরানের বা বাংলাদেশের যে অভ্যন্তরীণ ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার চেয়ে ১০০ গুণ ক্ষমতা বেশি ছিল ওই জমানাতে। আপনি ৭১ আমরা যেভাবে মুক্তিযুদ্ধ করতে পেরেছি, এটা এই সময়টাতে সম্ভব নয়। দেয়ার আর ম্যানি গ্লোবাল পার্সপেক্টিভ। অনেক বৈশ্বিক বিষয় রয়েছে যেগুলোকে পাত্তা দিতে হয়। তো এখন সেই দিক থেকে আপনি এই যে বাংলাদেশের যে জনমত, এই বাংলাদেশের জনমত বিএনপির পক্ষে বলেন, আওয়ামী লীগের পক্ষে বলেন, এটা ৭১ সনে যেটা সম্ভব ছিল, ৭ই নভেম্বরে যেটা সম্ভব ছিল, ৮০ সনে যেটা সম্ভব ছিল, এখন আমাদের জনমত আল্টিমেট 90% জনমত, পত্রপত্রিকা, গ্লোবাল প্রচার প্রপাগান্ডা, তেলের দাম, অর্থনৈতিক অবস্থা এগুলোর উপর নির্ভর করে। এখন দেখুন এই আইন শৃঙ্খলার অবনতি, ব্যাংকিং অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না, এটা কিন্তু একটি রাজনৈতিক সরকারের জন্য সবচেয়ে বড় গলার কাটা হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আপনি দেখেন যে একটা ক্ষেত্র কিন্তু আলটিমেটলি শেখ হাসিনার যারা পক্ষের লোক তারা করে ফেলেছে। সেকেন্ড থিং হলো শক্তি প্রয়োগের বিষয়। আমেরিকা ইরানে এখন যে শক্তি প্রয়োগ করেছে বা করছে, তার চেয়ে সেই ১৯৫৩ সনে কিন্তু অনেক কম শক্তি প্রয়োগ তাদের করার সুযোগ ছিল। তারা শুধু দূর থেকে সিআইএর মাধ্যমে এই কাজগুলো করছে, কিন্তু এখানে সরাসরি বোমা হামলা করা বা অন্য কোনো কিছু করা ওটা ৫৩ সনে তাদের পক্ষে সম্ভব ছিল না এবং তারা সেটা করেনি। না করেই তারা ক্ষমতায় বসিয়েছে। কিন্তু এখন যদি তারা কাউকে ক্ষমতায় বসাতে চায়, আমেরিকা বসাতে চায়, তাহলে সেটা তাদের জন্য যত সহজ এটা ৫৩ সালে সম্ভব ছিল না। একইভাবে ভারত, ইরানের জন্য আমেরিকা যতটা ইফেক্টিভ তার সাথে ১০০০ গুণ বেশি ইফেক্টিভ আমাদের জন্য ভারত। এমনকি আমেরিকা আমাদের জন্য যতটা না ইফেক্টিভ তার চেয়ে ১০০ গুণ ইফেক্টিভ মায়ানমার এখন আমাদেরকে অনেক কিছু করে দিতে পারে, অনেক ক্ষতি করতে পারে, যেটা আমেরিকা সরাসরি করতে পারবে না। তারা বাণিজ্য অবরোধ দিতে পারে, মানে ওখান থেকে দূর থেকে বোমা মারতে পারে, খুব কিছু। কিন্তু এখানে মায়ানমার যে কাজ করতে পারে, সরাসরি সীমান্ত আঘাত করতে পারে, ভারতের কথা তো বলাই যায় না। এই সকল শক্তিগুলো যদি পোলারাইজ হয়, বরফ জমে, একসাথে শিলাখণ্ড তৈরি করে, তারপরে শিলাবৃষ্টি বর্ষণ করে, বুঝতে পারেন যে রাজনীতির যে রিলিজিয়ান, ধর্ম, এটা কেবলমাত্র বিশ্বাসে থাকবে না, এটা বস্তুগত বা রিয়ালিটিতে, বাস্তবতায় ফিরে আসবে। আপনি দেখুন অমিত শাহের কর্মকাণ্ড দেখুন, অজিত দোভালের কর্মকাণ্ড দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা হয়েছেন, সীমান্তের, আমাদের যে সীমান্তের আগে তারেক রহমান সাহেবের কেন হাউস সাপোর্টটি পিছিয়ে যাচ্ছে বা হচ্ছে না? পান্না ভাই, আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য। আমি সবসময় বলেছি, আর একটি ইন্টারভিউতে আমি বলেছিলাম যে এই গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। এবং আপনি যে রিপোর্টের কথা বললেন ওটা আমিও দেখেছি এবং এটি আসলে খুব উদ্বেগজনক। এই রিপোর্টটি পড়ার পর আমার মনে হয়েছে, দেখার পর আমার মনে হয়েছে যে বা বোধহয় এটি নবায়ন ৩১শে ডিসেম্বরের ভিতরে আর হচ্ছে না। এর অনেকগুলো দৃশ্যমান কারণ আমি দেখতে পাচ্ছি। ওখানেও আছে, ওই রিপোর্টেও দু একটি আছে। সাথে আমি আরো দু চারটি কথা বলতে চাই যে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ চুক্তির জন্য একজন প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ। এরকম স্টেট লেভেল ভিজিটেই এই ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয় এবং যদি উনি না যান ডিসেম্বরের ভিতরে তাহলে তো এমনিতে নবায়ন হবে না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটি আরো আমার কাছে, আমি জানতাম না বিষয়টা, যে চুক্তি হবে না ধরে নিয়ে যে আরেকটি চিঠি পাঠানো হয়েছে যেখানে ভারতকে অনুরোধ করা হয়েছে যদি চুক্তি নবায়ন না হয় তাহলে যেন বর্তমান চুক্তিটি কন্টিনিউ করতে পারে। কিন্তু বর্তমান চুক্তি তো ৩১শে ডিসেম্বর অটোমেটিক্যালি এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এই দুটি তো ওই সংবাদ নিউজেই আছে। আমি আরেকটি কথা বলবো যে এই ধরনের চুক্তি করার জন্য যেটি দরকার হয়, পলিসি লেভেলে অনেকগুলো ভিজিট হয়। ১৯৯৬ সালে ভারতে বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি দায়িত্ব ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে।
এবং আমি যতদূর জানি যে ওই চুক্তি মানে বাংলাদেশ ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি যে সম্পাদন হলো সেই সম্পাদন প্রক্রিয়ার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনি যদি এই মধ্যে উল্লেখ করলেন যে দফায় দফায় কিভাবে আলোচনা, সমঝোতা, বৈঠক, সেটির ধারাবাহিকতা কি এখন রক্ষা করা যাচ্ছে? মোটেই নাই, এটাই তো আমি বললাম যে ওটার কোনো ধারাবাহিকতা তো নাই। শুধু একটি মিটিং এর কথা আমি জানি, 21 থেকে 23 মে কলকাতায় একটি মিটিং হয়েছিল টেকনিক্যাল পর্যায়ে, যেখানে আমাদের যে জেআরসি যিনি বর্তমান মেম্বার আছেন তিনি সহ কলকাতা মিশনের কিছু মধ্যম সারির অফিসাররা ওখানে অংশগ্রহণ করেন। অথচ ইফ উই কম্পেয়ার উইথ দিস কাইন্ড অফ মিটিংস ইন 1996, সেই মিটিংয়ের নেতৃত্ব দিতেন আমাদের এডিশনাল ফরেন সেক্রেটারি আহমেদ তারিক করিম। পরে উনি ভারতে হাই কমিশনারও হন, এবং ওনার সাথে ছিলেন একজন সিনিয়র মহাপরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয়। তারপর ডক্টর আইনুন নিশাত সাহেব ছিলেন জেআরসি মেম্বার। It was a very high profile, highly qualified technical team. তারা অনেকবার মিটিং করেছে। কম্পেয়ার টু দ্যাট মিটিং, কলকাতায় যেটি হয়েছে, জেআরসির একজন মেম্বার ছিলেন, কিন্তু সাথে যদি আপনি ফরেন মিনিস্ট্রির ইনভলভমেন্ট দেখেন, সেখানে জাস্ট মধ্যম সারির এই ডাইরেক্টর লেভেলের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিল। তার মানে যে টেকনিক্যাল লেভেলে আমরা এই ব্যাপারটা অতটা গুরুত্ব সহকারে দেখছি না। আর পলিটিক্যাল লেভেলে যেটা তো আমি বললামই, তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের আব্দুল সামাদ আজাদ স্যার, পানি সম্পদ মন্ত্রী ছিলেন আমাদের আব্দুল রাজ্জাক স্যার, দুজনই প্রয়াত। এবং ওনারা যে কতবার ভিজিট করেছেন, শুধু তাই না, তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু, এবং ওনারা প্রতিবার পশ্চিম বাংলা যেতেন, জ্যোতিবাবুর সাথে মিটিং করতেন। এবং ওখানে ডেপুটি সিএম ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, উনি জ্যোতিবাবুর পরে আবার চিফ মিনিস্টার হন। এদের সাথে একাধিক মিটিং করতেন। তারপর বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সাথে মিটিং করতেন, যাতে কেউ যাতে এটার বিরোধিতা না করে। প্লাস থিঙ্ক ট্যাঙ্ক, এবং আপনি যদি দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক দেখেন, সিপিআর বলে, সেন্টার ফর পলিসি রিসার্চ, এখানে কিন্তু মোস্টলি যারা ভারতের রাষ্ট্রদূত ছিল বাংলাদেশে, এদের অনেকেই কিন্তু এটির মেম্বার। দে অলসো প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল, এবং তাদেরকে কনভিন্স করার কারণে তারা ইন্ডিয়ান পলিটিশিয়ানসদেরও, পলিসি মেকার যারা আছে তাদেরকেও তারা কনভিন্স করতে, নো উই শুড গো ফর অ্যান এগ্রিমেন্ট দিস টাইম। সো এটি একদমই আমি লক্ষ্য করছি না। শুধু একবার দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছিলেন, এটির খবর এসেছিল, আপনারা এটার উপরে কন্টেন্ট করেছেন। আর আরো কিছু বিষয় বলবো যে সরকার বোধহয় কেন এতটা উদাসীন কিংবা অতটা গুরুত্ব দিচ্ছেন না এ ধরনের চুক্তি করার জন্য। আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী তো আমাদের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে এখনো বোধহয় নিউ ইয়র্কে আছেন, এবং আগামী ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত উনি ব্যস্ত থাকবেন। তার মানে হি ইজ আউট ফ্রম দিস নেগোসিয়েশনস। তারপরে যেটা আপনি একটা কন্টেন্ট করেছেন কয়েকদিন আগে, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্থিরতা নিয়ে, এবং যেটি আমরা শুনছি যে এখন যিনি রাষ্ট্রদূত আছেন রিয়াজ হামিদুল্লাহ, উনি একসময় দিল্লিতে, আমার মনে হয় যে আমার মধ্যে ফার্স্ট সেক্রেটারি ছিলেন, এবং উনি কিন্তু দিল্লিতেই পড়াশোনা করছেন, দিল্লিতে না, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ইকোনমিক্সে, এবং উনি কিন্তু বেস্ট টপার। তাকে শুনছি যে তাকে নাকি ওখান থেকে সরিয়ে জেনেভাতে বদলি করা হচ্ছে। এখন যে রাষ্ট্রদূত, এই ধরনের গুরুত্বপূর্ণ সময় যদি কাউকে বদলি করা হয়, তাহলে আমরা কতটা এই নবায়নের ব্যাপারে গুরুত্ব দিচ্ছি। এবং আপনি যদি আরেকটি বিষয় যদি লক্ষ্য করেন, আমরা শুনছি যে তার জায়গায় একজন যাবেন। কবে যাবেন এখনো ঠিক হয়নি কে যাবেন। যখনই যান, it will take few months for him to be effective, for him to know the politicians, to know the bureaucrats, to really make an impact. So এই ডিসিশনগুলো আমার মনে হচ্ছে যে এই সবগুলো মিলিয়ে মনে হচ্ছে যে আসলেই আমরা অতটা সিরিয়াসলি এই বিষয়টি দেখছি না। কিন্তু আমি মনে করি যে গঙ্গা চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। আমরা তিস্তা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আপনি আপনার রাজশাহী গেছেন কিনা আমি জানি না। আমি রাজশাহীতে পড়াশোনা করতাম এক সময়, গঙ্গা চুক্তির আগে 80-র দশকে। আপনি যদি রাজশাহীতে বাইরে যেতেন, বাইরে থেকে ফেরত আসতে যখন থুতু ফেলতেন, কয়লার মধ্যে কালো থুতু বেরোতো। এটি কিন্তু এই চুক্তির পরে কিন্তু রাজশাহী ইজ নাও ওয়ান অফ দি বিউটিফুল সিটিজ ইন দি কান্ট্রি। এই পদ্মার পারে কত ইকোনমিক অ্যাক্টিভিটিস এখন হচ্ছে, হোটেল হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, লোকজন ঘুরতে যায়। তো এই বিকজ আমরা কিছুটা হলেও পানি পাচ্ছিলাম এই চুক্তির মাধ্যমে, এবং সাথে তো ইরিগেশন তো আছে ডাউন স্ট্রিমে।
আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের উদাসীনতা কাজ করছে, বা আপনি যেটা বললেন যে এক ধরনের লেস ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে কিনা আমরা জানি না, তবে যেই কার্যবিধি আমরা দেখছি গতি প্রবাহ, তাতে মনে হচ্ছে খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। আমি যদি পাল্টা প্রশ্ন করি যে ভারতের পক্ষ থেকে এখন জটিলতাগুলো কোথায়? সেটা আপনারাও হয়তো জানেন যে তারা মনে করেন যে বা আমাদের প্রধানমন্ত্রী লন্ডন থেকে ফিরে আসা থেকে শুরু করে তার নির্বাচনে অংশগ্রহণ এবং জয়লাভ, এসবে ভারত হয়তো একটা পজিটিভ রোল প্লে করতে পারে। নট অনলি দ্যাট, যে বেগম জিয়ার জানাজায় কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, এবং প্রধানমন্ত্রী সোয়ারিং সেরিমনিতে তাদের যে প্রোটোকলে থার্ড অথবা ফোর্থ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পরে স্পিকার, উনি কিন্তু এসেছিলেন, এবং সেখানে এসে কিন্তু উনি ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে দাওয়াতপত্র দিয়েছিলেন ভারতে ভিজিট করার জন্য। তো তাদের একটা এক্সপেকটেশন ছিল যে আমরা তো বা অনেক কিছুই তো আসলে করলাম, তো আশা করি আমাদের সম্পর্কের উন্নতি হবে। কিন্তু নির্বাচনের পর হয়তো বা ভারতের এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে যে যতটা তারা আশা করেছিল সেটি হচ্ছে না। ফ্রাস্ট্রেশন করে এখান থেকেই। তবে আমি মনে করি যে ওদের তো অনাগ্রহ থাকতেই পারে, কিন্তু যেহেতু বিষয়টি আমাদের জন্য জরুরি, আমাদের তরফ থেকে অ্যাক্টিভলি এই জিনিসটা পাস করা দরকার, যেটি হচ্ছে না। এবং যারা করবে, আমি আই এম ভেরি সারপ্রাইজ যে এই চুক্তির আগে দিল্লি থেকে হাই কমিশনারকে সরানো হয়। হি ইজ এ ভেরি ভেরি গুড অফিসার, আই নো হিম পার্সোনালি। এবং নতুন একজন যাবে, সে তো কুল কিনারাও পাবে না। এবং আরেকটি কথা আমি বলতে চাই, আপনি বোধহয় ব্যাপারটি খেয়াল করেছেন যে ভারতে যে নতুন রাষ্ট্রদূত আসলেন শ্রী দীনেশ ত্রিবেদী, ওনার একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু অনেক হয়েছে এই দেশের মানুষ, বিশেষ করে যারা ভারত বিরোধী। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে কিন্তু ওনার কিন্তু কোনো নামই শোনা যায় না যে উনি আসেন কি না আসেন, কোনো ধরনের কিন্তু ওনার কর্মতৎপরতা আমরা দেখছি না। এবং যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হলো, যখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যখন আসেন, একদিন পরে তার ক্রেডেনশিয়াল প্রেজেন্টেশন সেরেমনি আয়োজন করা হয়, কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু 3 সপ্তাহ বা তারও বেশি সময় লেগেছে। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যে ভারতের 3 সপ্তাহ রাষ্ট্রদূতকে আসার ক্ষেত্রে, নাম ঘোষণার পরে, যখন বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে আসার পরে আসার পরে জাতীয় পরিচয়পত্রকে 3 সপ্তাহ পরে পেশ করেছেন রাষ্ট্রপতির কাছে, নাকি it was not instantly, he had to wait for a few weeks. এবং ভারতে তো আমি চাকরি করেছি, ওরা কিন্তু এইসব ব্যাপারে খুব সিরিয়াস। আপনি যদি একজন নতুন রাষ্ট্রদূতকে পাঠানো, এবার আপনি দেখেন তার ক্রেডেনশিয়াল দিতে কয় মাস লাগে। সো এই মুহূর্তে রাষ্ট্রদূত চেঞ্জ করা, নতুন রাষ্ট্রদূত পাঠানো, যদি না আপনি সিরিয়াস হন এই চুক্তি নবায়নের ব্যাপারে, I think these are not very positive move from our side. এবং আমি মনে করি পলিটিক্যাল লেভেলে উই শুড বি রিয়েলি ভেরি ভেরি অ্যাক্টিভ। আর এখানে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে আমি মনে করি যে সরকারের চেয়েও, কোনো মন্ত্রীর চেয়েও, যে শীর্ষ পর্যায়ে জানাশোনা, বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই একটি ইতিহাস বলি আপনাকে। আপনি জানেন যে এটি নিয়ে 3টি চুক্তি হয়েছে এই গঙ্গার উপরে। প্রথমটা বঙ্গবন্ধু 1974 সনে, দ্বিতীয়টি প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সনে করে, এবং তৃতীয়টি হলো 96 প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন। আমি যখন পোস্টেড ছিলাম তখন ফারুক সুমন আমার রাষ্ট্রদূত ছিলেন। উনি আমাকে সব জায়গায় নিয়ে যেতেন, যে কোনো মিটিংয়ে, যার সাথেই হোক না কেন। একবার আমরা এই গঙ্গা চুক্তি নিয়ে একটি মিটিংয়ে গিয়েছিলাম সাউথ ব্লকে। সেই মিটিংয়ে গিয়ে আমরা পানির কথা বলতেই পারলাম না। আমরা পানির কথা বলতেই তারা আমাদের কোথায় কোথায় কতগুলো এই ইনসার্জেন্টদের বা যারা ক্যাম্প আছে সেগুলো আমাদের ফ্রিজতে দিলেন, যে এগুলো যে বাংলাদেশ না করে এটা কোনো সহযোগিতা, কোনো কিছু করা সম্ভব না। ফেরত আসার সময় উনি আমাকে একটা কথা বলছিলেন গাড়িতে, যে দেখো, আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, এই পানির জন্য আমাদের দৌড়দৌড়ি করতে হতো না। এই জন্য আমি মনে করি দিস সেম রোল প্লেড বাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার নিজস্ব একটা পার্সোনালিটি ছিল, তার একটা পলিটিক্যাল ভিত্তি ছিল বাংলাদেশে, অ্যান্ড লেটার ইট ওয়াজ ডান বাই শেখ হাসিনা। এবং উনি তো এখানে আরেকটি মজার গল্প আছে, আপনি খুবই আশ্চর্য হবেন। যখন প্রধানমন্ত্রী আসলেন ভারত সফরে ডিসেম্বর মাসে, তখন বিএনপি অপোজিশন পার্টি
এবং ডেপুটি অপোজিশন লিডার ছিলেন প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী। উনি ঘোষণা দিলেন যে যদি প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে চুক্তি করে গেছেন তার সাথে যদি কম পানি আনা হয় তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। তো তখনও কিন্তু একদম শেষ পর্যায়ে তখনও কিন্তু ঠিক হয়নি যে আমরা কত কিসেক পানি পাবো, কত বছর জন্য চুক্তি হবে। ইন্ডিয়ান ব্যুরোক্রেসি ইজ ভেরি টাফ। পলিটিশিয়ানরা চাইলে অনেক সময় তাদের কারণে অনেক কিছু হয় না। আই এম সরি টু সে দিস থিং, উইথ ডিউ রেসপেক্ট টু মাই কলিগস, ইন্ডিয়ান কলিগস। তখনও কিন্তু হয়নি। যখন এটি ফাইনালাইজ হয়নি তখন প্রধানমন্ত্রী ডিসিশন নিলেন, এটা আমরা জানতাম না, যে আমি দিল্লিতে যাব না। দিল্লিকে বলা হলে যদি আমাদের এই শর্ত যদি পূরণ না করা হয় তাহলে আমি জয়পুর হয়ে আজমির শরীফে যাব, সেখান থেকে জিয়ারত করে ফেরত আসবো। তখন আমাকে জয়পুরে পাঠানো হয় রামবাগ প্যালেসে তার থাকা খাওয়ার আয়োজন করতে। এবং এটা কি শেখ হাসিনা বলছিলেন? এটা কি শেখ হাসিনা বলছিলেন যে চুক্তি যদি না হয় তাহলে আমি এইভাবে সফরটা শেষ করে চলে আসবো? উনি দিল্লিতে যাবেন না, উনি জয়পুর থেকে ফেরত আসবেন আচ্ছা। আজমির শরীফ জিয়ারত করার পরে। এবং আমি যাওয়ার পরপরই তখন ওনার সেক্রেটারি ছিলেন মহিউদ্দিন খান আলমগীর সাহেব। উনি আমাকে সাথে সাথে প্লেন থেকে নামিয়ে ডেকে নিয়ে বলেন যে আই হ্যাভ টু গো টু দিল্লি, তুমি টিকিটের ব্যবস্থা করো। তো টিকিট সন্ধ্যায় ফ্লাইট ছিল, আমি ওনাকে সিএফ করতে গেলাম। প্রধানমন্ত্রী তো রামবাগ প্যালেসে ছিলেন। পরের দিন আজমিরে গেলেন। মহিউদ্দিন খান আলমগীর স্যার আমাকে এটা বলেছেন যে দিস হোয়াট হ্যাপেন্ড এবং আই হ্যাভ টু গো দেয়ার, আই হ্যাভ টু ফিক্স দিস, দেন শি উইল ডিসাইড হুইদার শি উইল গো টু দিল্লি অর উইল গো ব্যাক টু ঢাকা। এবং আপনি জানেন যে ওই চুক্তিতে ছিল 5 বছরের জন্য জিয়া রহমান সাহেব যে চুক্তি করেছিলেন, এবং সেখানে আমাদের পানি পাওয়ার কথা ছিল 35,000 কিউসেক, এবং ওখানে একটা গ্যারান্টি ক্লজ ছিল যে 27,600 নিচে পাওয়া যাবে না। কিন্তু 96 সালে যে চুক্তি হয় সেটি 30 বছরের জন্য, আপনি জানেন। এবং সেখানেও আমাদের মিনিমাম গ্যারান্টি না, মিনিমাম আমাদের পাওয়ার কথা 35,000 কিউসেক। ফারাক্কার পানি নিয়ে আরেকটি কথা আছে, ফারাক্কার পানি কিন্তু যে ফ্লোটা কিন্তু ফারাক্কা এসে কিন্তু কমে যাচ্ছে দিন দিন, একটু একটু হলেও কমছে। তো যে ফ্লোটা এখন আছে সেই ফ্লোতে কিন্তু হয়তো বা পানির অ্যাভেলেবিলিটি অতটা না। এটা দুটি কারণ, একটি হলো যে উজানে বা ভারতীয়রা ডাইভার্ট করছে পানি, দ্বিতীয় কারণ হলো যে বৃষ্টিপাত কম হলে এটি হয়। অতএব শেখ হাসিনাই কিন্তু এরকম লিডার ছিলেন, এবং আমি মনে করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ওনার নিজ থেকেই উদ্যোগ নেওয়া উচিত শীর্ষ পর্যায়ে কিভাবে এই বিষয়টি সুরাহা করা যায়। এবং যে রিপোর্টের কথা আপনি বললেন যে উনি যাবেন না, ভারতীয়রা এই করছে সেই করছে, ওকে, কিন্তু যদি আমাদের কোনো খারাপ সম্পর্ক থেকে থাকে, সম্পর্কে যদি অবনীত হয়ে থাকে, একটি সফরের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে তো এটির উন্নতি করা যায়। এবং যেহেতু ভারতীয়রা খুব কিন আমাদের প্রধানমন্ত্রীর ভিজিটের ব্যাপারে, সো আই থিঙ্ক দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি টু রিয়েলি গেট দিস এগ্রিমেন্ট রিনিউড and sort out other issues as required and if possible. আমার প্রশ্ন এখানে, এই পত্রিকাটি যেসব কারণ উল্লেখ করছে যে আমাদের প্রধানমন্ত্রী যেসব কারণ উপর ভিত্তি করে তার ভারত সফরটি আপাতত স্থগিত করছেন, আমরা এখনো কনফার্ম না, এই যে আমার দেশ নামে যে পত্রিকাটি রিপোর্ট করছে সেটি বরাদ দিয়ে বলছি, সেখানে বলা হচ্ছে যে নানান ধরনের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো কি ভূ রাজনৈতিক জায়গা থেকে এই যে সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের নাক গলানো, পানি বন্টন সহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যু রয়েছে, এইগুলো নাকি চ্যালেঞ্জিং, এইগুলোর জন্য তিনি ভারত সফরে যাচ্ছেন না। আমার ঠিক মাথায় ঢুকছে না, কিন্তু যে কারণগুলো এখানে উল্লেখ করা হচ্ছে, আপনার কি মনে হয় যে এগুলো খুব যৌক্তিক কোনো বিষয়? আমি তো আপনাকে বললামই যে এই সমস্যাগুলো আসলে শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আপনি সেটি বললেন। শুনেন, এই বাণিজ্য ঘাটতি, পুশিন, সীমান্তে হত্যা, পানি বন্টন ইস্যুতে আছে, শুধু গঙ্গা না, তিস্তাতেও আছে। এগুলো তো বরাবরই ছিল, সারা জীবন ছিল। এখন নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, অন্তত কমিয়ে আনা যায়, এটাই তো সরকারের কাজ। এবং শীর্ষ পর্যায়ের ভিজিট, শীর্ষ পর্যায়ের সাক্ষাৎ, that is the best way to solve all these problems. We are not just taking the advantage. আমি মনে করি আপনি বাণিজ্য ঘাটতি তো কবে ছিল না, বাণিজ্য ঘাটতি বাড়বে ন্যাচারাল কারণে,
এতে কমার কোনো সম্ভাবনা কোনো নাই। আর ভারত যেটি করেছে যে আমাদের যে ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্ট, ল্যান্ড বর্ডার ট্রানজিট এগুলো বন্ধ করে দিয়েছে। এই কারণে আমাদের আরো ঘাটতি হবে। কিন্তু এগুলোও তো আমরা বলতে পারতাম যে এটা তো ছিল, তোমরা কেন বন্ধ করছো, এটা চালু করো। উই ক্যান নেগোশিয়েট যে এগুলো তোমরা চালু করো। এবং আমার তো মনে হয় না যে এটা যদি আমাদের শীর্ষ পর্যায় থেকে বলা হয় যুক্তি সহকারে, এবং যদি আমরা আমাদের যে গুড নেইবারলি অ্যাটিটিউড বিহেভিয়ার যদি আমরা শো করতে পারি, কেন করবে না? আমরাও চাই তারা আমাদের সাথে সেভাবে বিহেভ করুন, আমাদেরও সেভাবে বিহেভ করতে হবে। কারণ ভারতকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। 4096 বর্গ কিলোমিটার আমাদের যে বর্ডার, এটা তো আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। এগুলো স্বীকার করেই কিভাবে আমাদের সম্পর্কের উন্নয়ন হতে পারে, কিভাবে আমরা দুটি দেশ একই সাথে উন্নতি করতে পারি, এই জিনিসটি আমি মনে করি আসলেই সুরাহা করা দরকার। এবং এটি করার জন্য শীর্ষ পর্যায়ে যোগাযোগ অত্যন্ত জরুরি এবং কার্যকরী। আমি আরেকটি কথা বলবো, এটা আওয়ামী লীগের সময় হয়েছিল, আমি তখন মিশনে ছিলাম না, আমি WSC তে কাজ করতাম। আপনার বিডিআর এবং বিএসএফ যে একটা কনফ্লিক্ট হয়েছিল, ফাইট হয়েছিল, সেখানে কিন্তু অনেক বিএসএফ এর সঙ্গে কিন্তু মারা গিয়েছিল। কিন্তু এই যে ফজলুর রহমান সাহেব, যিনি বিডিআর হত্যাকাণ্ডের কমিশনের চেয়ারম্যান ছিলেন, হি ওয়াজ ডিজি বিডিআর দ্যাট টাইম। এবং এটা ভারতের জন্য কিন্তু খুবই মানে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ডাইজেস্ট সো মেনি কিলিংস। তখন আমাকে তদানীন্তন রাষ্ট্রদূত মুস্তফা ফারুক মোহাম্মদ, মানে আমাদের হাই কমিশনার, ইভেন ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি, এবারও এই আমাদের হাই কমিশনে সামনে বিক্ষোভ হয়েছে, কিন্তু আমার মনে হয় না ঢিলাঢিলি ভাঙাভাঙি হয়েছে। সেবার কিন্তু হাই কমিশনের রুমে পর্যন্ত কিন্তু তারা অ্যাটাক করেছিল এবং ঢিল মেরে কাঁচ ভেঙে ফেলেছিল। এবং যেটা উনি আমাকে বলেছিলেন যে ইন্ডিয়া ডিসাইডেড টু বম্ব দি বিডিআর হেডকোয়ার্টার, মানে ভারতের জনগণের চাপে, বিশেষ করে যারা ডানপন্থী ছিল, তখন কিন্তু শেখ হাসিনা নিজে কিন্তু বাজপেয়ী সাহেবের সাথে কথা বলেছিলেন যে উই উইল লুক ইনটু ইট, হাউ উই ক্যান সর্ট ইট আউট। এবং সাথে সাথে বাজপেয়ী সাহেব তো ভালো মানুষ ছিলেন, সাথে সাথে উনি দাদন যে আপ কাপ আয়েগা, মানে ভারতে আবার কবে ভিজিটে আসবেন, and that is how it was managed. সো আমি মনে করি আমাদের এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। এবং আমি মনে করি যে অ্যাজ প্রাইম মিনিস্টার আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন। তবে ডেফিনেটলি বিএনপি, জামাত ইসলামী, এই ছাত্রদের দল, আরো ইসলামী দল একসাথে তারা জুড়ে আন্দোলন করেছে। তাদের একটা সে তো থাকতেই পারে, তাদের চাওয়া পাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা, এটা তো থাকতেই পারে। এবং এরা তো ধরেন যে কোনো সময় হয়তো বা তারা একটা সরকারের জন্য একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে দেশের ভিতরে। তো সব মিলিয়ে আমি মনে করি যে আসলে, আর আরেকটা বিষয় আমার মনে হয় যে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে গেছে, যে প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফেরার ঘোষণা, এবং উনি যদি ডিসেম্বরে দেশে ফেরত আসেন তাহলে এতে চুক্তি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনি আগে জুলাইতে কি ছিল যে হাসিনা নামাও আন্দোলন, এবার আন্দোলন আগামী মাস থেকে অলরেডি শুরু হয়ে গেছে, হাসিনা ঠেকাও আন্দোলন। তো আপনি এটি নিয়ে ব্যস্ত থাকবেন, নাকি এরকম সাবস্টেন্টিভ ইস্যুস, গাঞ্জেস ওয়াটার ট্রিটি রিনিউয়াল, এই যে আমাদের যে বাণিজ্য ঘাটতির কথা বললেন, পুশিন, এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন? আমার মনে হয় এই জন্যই আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক কিছু আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, অনেক কিছু সমাধান কিন্তু এই ভিজিটের মাধ্যমে হয়ে যেতে পারে, যদি খোলা মনে দুই পক্ষ যদি একসাথে বসে। এটা সম্ভব, কারণ ভারতও ডেফিনেটলি চায় একটি স্থিতিশীল বাংলাদেশ তাদের নিজস্ব স্বার্থে, এটা ভারতও কিন্তু চায়। বাংলাদেশের স্টেবিলিটি ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়া। এবং এবং যেটি আমরা আসলে সবসময় আমরা নিজেদেরকে আন্ডারমাইন করছি আমাদের এবিলিটিকে, ইভেন আমেরিকার ক্ষেত্রেও। বাংলাদেশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি, স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড। আমেরিকাকে আমাদের যেমন দরকার, ভারতকে যেমন আমাদের দরকার, চীনকে যেমন আমাদের দরকার, আমাদেরকে ওদের আরো বেশি দরকার। এই স্ট্র্যাটেজিক যে অ্যাডভান্টেজ আমরা কাজে লাগাতে পারছি না, বিকজ of the failure of our leadership
because of the, I should say, sometime betrayal of our politicians and civil society, I must say. ভারত কি আপনার মনে হয় যে খুব বেশি বাধা হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে? আমি তো সেটি দেখছি না। আপনি যে পুশিনের কথা বললেন, আম, যে সীমান্ত হত্যার কথা বললেন, টু বি অনেস্ট, এই সরকার তো 5 মাস হয়ে গেল, 5 মাসে একদিন। তো এই সরকারের সময় তো বোধহয় সবচেয়ে কম হয়েছে। তো যদিও ভারতের পশ্চিমে অনেক চেষ্টা করা হয়েছে সেখান থেকে। ভারত, আমি মনে করি যে এই সম্পর্কের ক্ষেত্রে বাধা, আমার মনে হচ্ছে আমাদের দেশের ভিতরেই কিছু কিছু গোষ্ঠী আছে, তারা চায় না ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন হোক। কারণ এই ভারত বিরোধীতেই তাদের মূল রাজনীতির অংশ। সাথে যুক্ত হয়েছে ডেফিনেটলি জিওপলিটিক্যাল ইন্টারেস্ট অফ সাম কান্ট্রিজ। এবং এইগুলো ব্যালেন্স করে প্রধানমন্ত্রী কতটা এগিয়ে যেতে পারেন সেটা আমাদের দেখতে হবে। আমি মনে করি না যে ওই ডিসিশনের কথা বললাম, দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট ডিসিশন, গো ইন্ডিয়া বা ভুটান। কিন্তু যেটা হয়নি, নিশ্চয়ই কেউ না কেউ তাকে এই ডিসিশন থেকে সরে আসতে বাধ্য করেছে। এবং আপনি যে পত্রিকার কথা বললেন, যে হি হ্যাজ ভেরি গুড কানেকশনস উইথ দি গভর্নমেন্ট, উই অল নো। এবং নট অনলি দ্যাট, ভারত বিরোধী লবির সাথে উনি কিংবা ওনার পত্রিকা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। এখন যেই নিউজটি, এটা কতটা ঠিক আমি জানি না, বাট ওই চিঠির ব্যাপারটা আমার কাছে একটু খটকা লেগেছে, যে এই ধরনের একটা চিঠি লিখেছে যে যদি এটা নবায়ন না হয় তাহলে যেন এটা এক্সটেন্ড করা হয়, এইভাবে যেন চলতে থাকে। সো দ্যাট ইন্ডিকেটস মেনি থিং। এবং যেটি আমি আবারও বলবো যে ফরেন মিনিস্টার থাকবেন না, রাষ্ট্রদূতকে বদলি করার চিন্তা ভাবনা হচ্ছে, নতুন রাষ্ট্রদূত যাবে, কোনো পানি সম্পদ মন্ত্রীদের ভিতরে কোনো সাক্ষাৎ বৈঠক নেই, জেআরসির একটা মিটিং করে শেষ, লো লেভেল মিটিং। এই সব কিছু ইন্ডিকেট করে যে আমরা বোধহয় আসলে এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, কিংবা যতটা করা দরকার ততটুকু করছি না। আরেকটি বিষয় আমি বলবো যে এখন যে নতুন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তার স্ট্যান্স আমরা দেখেছি, কিন্তু আমরা কি কোনো চেষ্টা করেছি